লেনিনের মৃত্যুটা একটা বড় ধরনের একটা আঘাত ছিল। জমি, রুটি এবং শান্তি এটা নিশ্চিত করার জন্য যে বিপ্লবী পরিবর্তন, সেইটাই বলশেভিক পার্টি সেই নেতৃত্বটা দিয়েছে। মুক্তবাজার অর্থনীতি বলে একটা কথা আছে, কিন্তু আসলে বাজার অর্থনীতি মোটেই মুক্ত না। বাজার অর্থনীতি আসলে যদি ঠিক শব্দ ব্যবহার করতে হয় তাহলে এটা হচ্ছে একচেটিয়া পুঁজিবাদের জায়গা। পুঁজির কেন্দ্রীভবন পুঁজিবাদের একটা অপরিহার্য প্রবণতা। পুঁজিবাদকে টিকে থাকতে হয় দমন পীড়নের মধ্যে দিয়ে। মূল আলোচনা বিষয়ের মধ্যে আমাদের একটা হচ্ছে লেনিনের সময়কাল, কোন সময়কালে এই রুশ বিপ্লব হয়েছিল তার প্রেক্ষাপট, সেই রুশ বিপ্লবের প্রভাব, লেনিনের তাত্ত্বিক অবদান এবং সেই তাত্ত্বিক অবদানের পরবর্তী সময়ে তার যে ধারাবাহিকতা এবং বিকাশ, তারপর সোভিয়েত ইউনিয়নের পতন, সেই পতনের কার্যকারণ অনুসন্ধান, আর বর্তমান বিশ্ব ব্যবস্থায় তার ওই লেনিন যে সময় ছিলেন তার ধারাবাহিকতা এবং তার মধ্যে নতুন কী কী ধরনের সংযোজন হচ্ছে এবং সেই হিসেবে আমাদের দায় দায়িত্বের মধ্যে কী কী দায়িত্ব হিসেবে গ্রহণ করতে পারি। লেনিনের সময়কাল আমরা জানি যে 20 শতকের প্রথম দিকে, এবং 19 শতকে যে পরিবর্তনগুলো হয় মতাদর্শিক, বুদ্ধিবৃত্তিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত যে পরিবর্তনগুলো হয়, সেই পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা জানি যে শ্রমিক শ্রেণী অনেক স্পষ্ট একটা অবয়ব পায় ইউরোপে, বিশেষত প্রধানত ইউরোপে এবং উত্তর আমেরিকায়। এবং শ্রমিক শ্রেণীর এই অবয়ব প্রাপ্তির মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণীর মতাদর্শও তখন তৈরি হয়। কার্ল মার্কস হচ্ছে 19 শতকেরই এই মতাদর্শের যে বিকাশ, যে সেই মততাত্ত্বিক যে কাঠামো সেটা তৈরি করে। সেই সময় শ্রমিকদের যে সংগঠন, আন্দোলন, সেগুলো নতুন নতুন রূপ নিতে থাকে এবং আমরা জানি তার একটা চূড়ান্ত পর্ব আমরা পাই 1886 সালে মে দিবসে। সেই সময়ে মার্কস সেটা দেখে যেতে পারেননি, কিন্তু মার্কসের জীবিতকালে হয়েছিল প্যারি কমিউন, এবং প্যারি কমিউন টিকতে পারে নাই। প্যারি কমিউন একটা চেষ্টা হয়েছিল প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কিংবা প্রথম শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠার, সেটা টিকতে পারে নাই। টিকেছিল 72 দিন এবং রক্তাক্ত হাজার হাজার মানুষকে খুন করে সেই প্যারি কমিউনকে উচ্ছেদ করেছিল পুরো ইউরোপের বুর্জোয়া শ্রেণী তাদের সম্মিলিত চেষ্টার মধ্যে দিয়ে। কিন্তু সেই প্যারি কমিউন যে শক্তিটা দিয়েছিল কিংবা যে নির্দেশনা দিয়েছিল, তার উপরে ভিত্তি করেই পরবর্তীতে বিপ্লবী আন্দোলনগুলো সংগঠিত হয়। এবং লেনিনের যে চেষ্টা, রাশিয়ায় বিপ্লবের যে প্রক্রিয়াটা তৈরি হয়, বিপ্লবী আন্দোলনের যে ক্ষেত্রটা তৈরি হয়, সেটার প্রেক্ষাপটটা তৈরি হয় রাশিয়ায় শ্রমিক শ্রেণীর উদ্ভব, শ্রমিক শ্রেণীর বিকাশ এবং তার মধ্যে দিয়ে যে জারতন্ত্র বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে ক্রমান্বয়ে একটা বিপ্লবী আন্দোলনে রূপান্তরের যে চেষ্টা, সেই চেষ্টার মধ্যে দিয়ে। এবং সেটা আমরা লক্ষ্য করি যে মার্কসের পুঁজি যখন প্রকাশিত হয়েছে, মার্কসের পুঁজি প্রকাশিত হওয়ার কিছুদিনের মধ্যে সেটা বিভিন্ন ভাষায় অনুবাদ হওয়া শুরু হয়। রুশ ভাষায় অনুবাদ হয় মার্কসের ক্যাপিটাল, এবং আমরা মার্কসের পুঁজির পরবর্তী সংস্করণের ভূমিকার মধ্যে দেখি যে রাশিয়ায় পুঁজি 1 বছরে বিক্রি হয়েছে 3000-এরও বেশি কপি, এবং সেটা শ্রমিকদের মধ্যেই বিক্রি হয়েছে। মানে এই ঘটনাটাই একটা ইঙ্গিত করে যে রাশিয়ায় কিভাবে একটা প্রস্তুতি, কত উর্বর একটা ক্ষেত্রটা তৈরি হচ্ছে। এবং সেখানে লেনিনের আগে লেনিনের ভাইয়ের কথা আমরা জানি এবং অন্যান্য বহু ধরনের চেষ্টার কথা জানি। এবং একটা বিপ্লবী পরিবর্তন যখন একটা সমাজে হয়, তার আগে অনেক ধরনের অসংখ্য চেষ্টা এবং অসংখ্য উদ্যোগ আমরা লক্ষ্য করি। এবং এটা কোনো একমাত্রিক একটা নির্দিষ্ট সংগঠনই পুরো জিনিসটা যে ধারণ করতে পারে তা না, অসংখ্য উদ্যোগ হয় এবং সেগুলোর পর্যালোচনার মধ্যে দিয়ে, সেগুলোর অনেকগুলো ভুল ত্রুটির মধ্যে দিয়ে আস্তে আস্তে একটা জায়গায় এসে বিপ্লবী আন্দোলনটা নিজেকে আরও সংগঠিত করতে পারে। লেনিনের ক্ষেত্রে আমরা এটা দেখেছি। তো ওই বিপ্লবের ইতিহাস আপনারা জানেন, এবং সেই রুশ বিপ্লবের যে ক্ষেত্রটা তৈরি হয়েছিল যখন 1917 সালে, এবং লেনিনের সিদ্ধান্তের কথা আপনারা জানেন যে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের তাদের মধ্যে ঐক্যমত ছিল না যে এই যে 7ই নভেম্বর বা 25শে অক্টোবর একটা বিপ্লবী ক্ষমতা দখলের জায়গায় যাওয়া, সেটা ঐক্যমত ছিল না। কিন্তু লেনিন
তার দূরদৃষ্টি কিংবা তার বিশ্লেষণী ক্ষমতা দিয়ে সেটাকে নিশ্চিত করেছেন যে ওই দিনই করতে হবে। কারণ তিনি বলেছেন যে যদি আমরা 6ই নভেম্বর স্ট্রাইক করি তাহলে সেটা আগে হয়ে যাবে, যদি 8ই নভেম্বর করি তাহলে দেরি হয়ে যাবে। এবং আসলে আমরা যদি তখনকার শাসকদের প্রস্তুতিগুলি দেখি তাহলে দেখব যদি সেই সময় এই বলশেভিকদের নেতৃত্বে এই ফেব্রুয়ারি বিপ্লব পরবর্তী যে সরকার, সেই সরকার উচ্ছেদ করে একটা বিপ্লবী ক্ষমতা দখলের ঘটনাটা না ঘটানো যেত, তাহলে সামরিক শাসন, সামরিক বাহিনীর নেতৃত্বে রাশিয়া আর একটা পর্বের মধ্যে প্রবেশ করত। তো রুশ বিপ্লবের এই ঘটনাটা সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণে সেইটার একটা প্রভাব কোনো না কোনোভাবে পড়েছিল সেই সময়। জার্মানির সাথে রাশিয়া তখন যুদ্ধক্ষেত্রে রাশিয়ান আর্মি মার খেয়ে যাচ্ছে এবং রাশিয়ান জার তখন এই সেনাবাহিনী একের পর এক পরাজিত হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। এবং সেই সময় স্লোগানটা ছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠা বা বিপ্লবের না, স্লোগানটা ছিল খুব সহজ, জমি, রুটি এবং শান্তি। আমরা জমি চাই, রুটি চাই, শান্তি চাই। এই জমি, রুটি এবং শান্তি এটা নিশ্চিত করার জন্য যে বিপ্লবী পরিবর্তন, সেইটাই বলশেভিক পার্টি সেই নেতৃত্বটা দিয়েছিল। এবং বিপ্লবী ক্ষমতা দখলের পরে তখন কিন্তু শুধুমাত্র বলশেভিক পার্টি একাই এই বিপ্লবী ক্ষমতার জায়গাটা গিয়েছিল তা না, তাদের সাথে মেনশেভিকরা ছিল, সোশ্যাল রেভলিউশনারি ছিল। এবং আপনারা খেয়াল করলে দেখবেন এটা ঠিক পার্টি ক্ষমতা দখল করেছে তা না, এটা স্লোগানটা ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ, স্লোগানটা ছিল পাওয়ার টু দ্য সোভিয়েত। সোভিয়েতের হাতে ক্ষমতা দিতে হবে, সোভিয়েতের হাতে ক্ষমতা দিতে, মানে একটা পার্টি ক্ষমতা নেবে তা না, একটা সোভিয়েত ক্ষমতা নেবে। সোভিয়েতের এটা হচ্ছে রাষ্ট্রের একটা বিকল্প হিসেবে কিংবা রাষ্ট্রের কে উত্তীর্ণ হয়ে আরেকটা নতুন কাঠামো দাঁড় করানো, সেটাই ছিল একটা চিন্তা, ভিশন ছিল সেটাই, যে পাওয়ার টু দ্য সোভিয়েত। সোভিয়েত মানে হচ্ছে বিভিন্ন সংগ্রামী সংস্থা, সংগ্রামী সংগঠন, শ্রমিকদের সোভিয়েত, কৃষকদের সোভিয়েত, সৈনিকদের সোভিয়েত, এরকম সোভিয়েত। যে এই সোভিয়েতগুলির মধ্যে আমরা দেখি যে কৃষকদের সোভিয়েতের মধ্যে মেনশেভিকদের আধিপত্য ছিল অনেক বেশি, শ্রমিকদের যে সোভিয়েত এবং সৈনিকদের সোভিয়েত, সেখানে বলশেভিকদের প্রভাবটা খুব দ্রুত বাড়তে থাকে। মেনশেভিকদের প্রভাব কৃষকদের মধ্যে রয়েছিল এবং বিপ্লবী ক্ষমতা গ্রহণের পরে এই পার্টিগুলো ক্ষমতার মধ্যেই ছিল, কারণ সোভিয়েতের হাতে তখন ক্ষমতা, নতুনভাবে জিনিসটা দাঁড় করানো হবে। সেই ধারাতেই আমরা জানি যে সেই ধারাটা চলতে থাকলো, যুদ্ধকালীন সাম্যবাদের কথা জানি। এবং রুশ বিপ্লবের পরে যে পরিবর্তনগুলো এলো, প্রথমে আইনগত কাঠামো পরিবর্তন, মালিকানার ব্যবস্থার পরিবর্তন এবং সকল নাগরিকের মৌলিক যে চাহিদা, তার মানে সকলের জন্য শিক্ষা, সকলের জন্য খাদ্য, সকলের জন্য চিকিৎসা, সকলের জন্য আশ্রয়, সকলের জন্য অবসর, সকলের জন্য কাজ, সকলের জন্য বিনোদন, এটা হচ্ছে একটা লক্ষ্য হিসাবে। এবং সেই লক্ষ্য পূরণের জন্য তখন বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো আসছে তখন। কিন্তু সেই সময় 17টা সাম্রাজ্যবাদী দেশ এই রুশ বিপ্লবে ভীত সন্ত্রস্ত হয়ে একের পর এক সেখানে আক্রমণ করছে এবং তার সাথে এই রুশ বিপ্লবীদের মোকাবেলা করতে হচ্ছে। এক হচ্ছে সাম্রাজ্যবাদের সাথে, সাম্রাজ্যবাদকে মোকাবেলা করতে হচ্ছে, আবার দেশের মধ্যে বিভিন্ন ধরনের, নিজেদের মধ্যে আবার বিভিন্ন ধরনের বিতর্ক হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, দেশের মধ্যে অন্তর্ঘাত হচ্ছে বিভিন্ন রকম। এইরকম একটা পরিস্থিতির মধ্যে রুশ বিপ্লবীরা ক্ষমতা গ্রহণ করেছেন, যাদের সামনে কোনো নির্দিষ্ট ছক নাই, কোনো তাদের প্রস্তুত একটা কাঠামো, সেই কাঠামোটা আমরা তৈরি করবো সেটা নাই। সব কিছুই হচ্ছে তাদের একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং তার ফলে পার্টির মধ্যেই আপনি ধরেন বুখারিন, ট্রটস্কি, প্রিওবেজেনস্কি, এদের বিভিন্ন ধরনের মতামত, কোনটাকে অগ্রাধিকার দিতে হবে, কৃষি থেকে আমি পুঁজি ভবন সেটা কিভাবে হবে, এবং মালিকানা ব্যবস্থার মধ্যে কতদূর যে খুব দ্রুত যাব না আস্তে আস্তে যাব, জার্মানির সাথে শান্তি চুক্তি হবে কি হবে না, এই অনেকগুলো বিষয়ে আমরা এই বিতর্কগুলো দেখি। সেগুলো আমি বিস্তারিত যাচ্ছি না, কিন্তু এই বিতর্কগুলো সামাল দিতে হচ্ছে, সাম্রাজ্যবাদী দেশগুলিকে মোকাবেলা করতে হচ্ছে, আবার জনগণের যে প্রাথমিক যে রুটি, খাদ্য, শান্তি, এই সমস্ত জিনিসগুলো নিশ্চিত করতে হচ্ছে। সেখানে কয়েকটা প্রশ্ন, একটা হচ্ছে শ্রেণী
আরেকটা হচ্ছে জাতি, আরেকটা হচ্ছে লিঙ্গীয় প্রশ্ন। এই তিনটা প্রশ্ন তখন মোকাবেলা করতে হচ্ছে। এবং সেখানে ধরেন পুঁজিবাদী বিশ্বে তখনও ভোটাধিকার হয় নাই, নারীর ভোটাধিকার হয়নি, সার্বজনীন ভোটাধিকার বলে তখনও পর্যন্ত কিছু নাই। এবং সমস্ত দেশে একটা স্বৈরতন্ত্রী পুঁজিবাদের যে চেহারা, সেই চেহারা দেখা যাচ্ছে। সেই সময়ে নারী বিষয়টাকেও তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে সেখানে তাদের মালিকানার মধ্যে তাদের অংশগ্রহণ করা, কিংবা ঘরে এবং বাইরে বিবাহ বিচ্ছেদ, তারপরে সন্তানের উপর কর্তৃত্ব, তারপরে শিশু যত্ন কেন্দ্র করা, তাদের যেভাবে আটকে থাকে আতুর ঘর এবং রান্নাঘর, এই কথাটাই ছিল যে মেয়েরা আতুর ঘর আর রান্নাঘরে আটকে থাকবে আর কতক্ষণ, তার তো বাইরে যাওয়ার সময় নাই, তার তো পরিবারের অনেক দায়িত্ব পালন করতে হয়। তো সেটা যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? তখন এই যে পাবলিক ভোজনালয়, সেটার আইডিয়া আসলো, শিশু যত্ন কেন্দ্র করার বিষয়টা আসলো, যাতে যার সন্তান আছে সে যাতে শিশু যত্ন কেন্দ্রে রাখতে পারে। যেমন এই এই কাজগুলোর মধ্যে আমরা দেখি দুই ধরনের জিনিস। এক ধরনের সিদ্ধান্ত ছিল যার সাথে সম্পদের প্রয়োজন ছিল, তখন টাকা পয়সার দরকার, সম্পদ দরকার, এটা এক ধরনের কাজ। যেমন শিশু যত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে সব জায়গায়, ভোজনাগার প্রতিষ্ঠা করতে হবে সব জায়গায় নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করতে হবে, উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে। এগুলো হচ্ছে এক ধরনের। আরেকটা হচ্ছে মতাদর্শিক অবস্থান, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ, যার মধ্যে দিয়ে লিঙ্গীয়, শ্রেণীগত এবং জাতিগত বিষয়গুলো সমাধান হয়। এবং এই তখন পর্যন্ত তো সোভিয়েত ইউনিয়ন নাই, তখন পর্যন্ত রাশিয়া। এবং এরপরে অন্যান্য যে জাতিগুলো, অন্যান্য যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোকে সেইখানকার যে কমিউনিস্ট পার্টি এবং সেখানকার যারা বিপ্লবী, তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে তাদের নিয়ে একটা ইউনিয়ন তৈরি হলো, যেটা আমরা ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউএসএসআর, সেটাকে আমরা সংক্ষেপে বলি সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন মানে সোভিয়েত শব্দটা কিন্তু এখানে আছে, যে সোভিয়েতগুলোর ইউনিয়ন। এবং সেইখানে এই যে অন্যান্য জাতিগুলোর সাথে যে সম্পর্ক, বা অন্যান্য বিভিন্ন রাজ্য যেগুলো তৈরি হলো তাদের সাথে যে সম্পর্ক, সেটার যে প্রাতিষ্ঠানিক কাঠামোটা তৈরি হলো, এটা পৃথিবীর আর কোনো দেশে এখন পর্যন্ত হয় নাই। সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাজ্য তাদের আলাদা পার্লামেন্ট থাকবে, আলাদা শাসন ব্যবস্থা থাকবে, এবং তারা যে কোনো সময় এই সোভিয়েত ইউনিয়ন ত্যাগ করতে পারবে। তারা নিজেরা যদি সিদ্ধান্ত নেয় তাহলে তারা সোভিয়েত ইউনিয়ন ত্যাগ করে নিজেরা আলাদা করে যেতে পারবে। এই যে ধারাটা, এই ধারার কারণে, এই সাংবিধানিক নিশ্চয়তার কারণে 1990-এর পরে যখন সোভিয়েত ইউনিয়ন ফল করে, পতন হয়, তখন এই যে রাজ্যগুলো সব আলাদা আলাদা হয়ে গেল, কোনো রকম সংঘাত, যুদ্ধ কিংবা কোনো রকম রক্তারক্তি ছাড়া যেগুলো আলাদা হয়ে গেল খুব সহজে, সেটা কিন্তু সাংবিধানিক বিধি অনুযায়ী তারা আলাদা হয়ে গেল। এবং সেটা নিয়েই পুতিনের আক্ষেপ দেখলাম কিছুদিন আগে। পুতিন আক্ষেপ করছেন যে এই অধিকারগুলো দেওয়ার কারণেই ইউক্রেন এবং অন্যরা এরকম আলাদা হয়ে গেছে, এবং সেটাই আমাদের সমস্যা তৈরি হয়েছে। যদি রাশিয়া জারতন্ত্রের মতো কিংবা একটা কেন্দ্রীভূত রাষ্ট্রীয় ব্যবস্থা যদি তৈরি থাকতো, তাহলে ইচ্ছা করলে ইউক্রেন কিংবা অন্যান্য রাজ্যগুলো চলে যেতে পারতো না। এইটা হলো পুতিনের আক্ষেপ। কিন্তু সেইটা হচ্ছে ইউএসএসআর এর মডেল, যে জাতি যদি, কোনো জাতি যদি নিজে আলাদা হতে, যেমন লেনিনের কথাই আছে যে কোনো জাতি যদি অন্য জাতির উপর নিপীড়ন করে তাহলে সেই জাতি নিজেও মুক্ত হতে পারে না, সেই জাতি নিজেও শৃঙ্খলিত থাকে যদি সে অন্য জাতির উপর নিপীড়ন করে। এইটাই হচ্ছে অবস্থান, এবং সেই অবস্থানের উপরে ভিত্তি করেই এই সোভিয়েত ইউনিয়নের পুরো কাঠামোটা দাঁড়িয়েছিল। লেনিন তো বেশি দিন বেঁচে থাকতে পারলেন না, এবং দেশের ভেতরের তার সাথেই যারা অন্যান্য পার্টি ছিল সেই সমস্ত পার্টির মধ্যে থেকেই তার উপরে আক্রমণ আসলো, এবং তিনি গুলিবিদ্ধ হলেন, গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন অকাল মৃত্যু খুব কম বয়সে। মানে ধরেন লেনিন নেতৃত্ব দিচ্ছেন একটা বিপ্লব উত্তর সমাজের অনেক রকম কাজ এবং তার যে পরিকল্পনা এবং ভিশন, লেনিনের মৃত্যুটা একটা বড় ধরনের একটা আঘাত ছিল। এবং এই লেনিনের মৃত্যুর আগে আমরা অন্তর্ঘাত বিভিন্ন ধরনের, যেমন সমাজতন্ত্রের মডেলের মধ্যে তো গোয়েন্দা সংস্থা থাকার কথা না, সমাজতন্ত্রের মডেলের মধ্যে স্থায়ী সেনাবাহিনী থাকার কথা না, সমাজতন্ত্রের মডেলের মধ্যে এই ধরনের যে আমলাতন্ত্র সেটাও থাকার কথা না। এটা পুঁজিবাদের সাথে মানানসই, কারণ পুঁজিবাদকে টিকে থাকতে হয় দমন পীড়নের মধ্যে দিয়ে,
বৈষম্যকে তার রক্ষা করতে হয়, ক্ষুদ্র শ্রেণীর স্বার্থ রক্ষা করতে হয়, সুতরাং তার এই সমস্ত দরকার হয়। কিন্তু সোভিয়েত ইউনিয়নে কি করে গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী এগুলো তৈরি হলো এই কারণে যে তখন অন্তর্ঘাত এবং ভেতরে বাইরের যে আক্রমণ এগুলোকে মোকাবেলা করতে গিয়ে তখন আর কোনো উপায় ছিল না, এবং লেনিন এক পর্যায়ে বলতে বাধ্য হলেন যে এটা আমরা চাই নাই, কিন্তু আমাদের এখন এই চেকা আমাদের এটা অপরিহার্য, এটা করতেই হবে, নইলে এই বিপ্লবকে বাঁচানো যাবে না। তার মানে এখান থেকে আমরা কি এই মেসেজটা পাই? মেসেজটা হচ্ছে যে পুঁজিবাদের যে বিশ্ব ব্যবস্থা সেটা দ্বারা ঘেরাও থেকে একটা দেশের সমাজতন্ত্র তৈরি করা, সমাজতন্ত্র বিকশিত করার যে কনস্ট্যান্টগুলো, যে প্রতিবন্ধকতাগুলো, বাধাগুলো, সেটারই প্রতিফলন হিসেবে আমরা দেখি যে একটা সমাজতন্ত্র নিজে যেভাবে অগ্রসর হতে চায় কিংবা তার ইনহেরেন্ট কোয়ালিটি যেটা বা ইনহেরেন্ট তার যে বৈশিষ্ট্যগুলো সেটা পুরোপুরি তার পক্ষে ধারণ করা সম্ভব হয় না যতদিন পর্যন্ত সে পুঁজিবাদ দ্বারা ঘেরাও হয়ে থাকে। সেখানে বিশ্ব বিপ্লবের ধারণাটা আসে, সেই আলোচনাটাও বিভিন্নভাবে আমরা জানি। তো এই ধারার মধ্যে দিয়ে লেনিনের আমরা জানি যে তার তাত্ত্বিক ক্ষেত্রে তার বিরাট অবদান, রাষ্ট্র বিপ্লব সম্পর্কিত তার যে সূত্রায়ন, সাম্রাজ্যবাদ সম্পর্কে তার যে সূত্রায়ন, এগুলো সম্পর্কে আমরা জানি, এবং এগুলো বিপ্লবের আগে এগুলোর মধ্যে দিয়েই লেনিন একটা নিশানা তৈরি করেছেন যে কিভাবে অগ্রসর হতে হবে, পুরো বিশ্ব ব্যবস্থাটা কি, কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কি। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে যে বইটা, এটা তিনি লেখেন 1916 সালে। এর আগে সাম্রাজ্যবাদ নিয়ে মার্কসের লেখার মধ্যে আমরা সাম্রাজ্যবাদ শব্দ পাই না, কিন্তু মার্কসের লেখার মধ্যে আমরা পাই যে পুঁজির কেন্দ্রীভবন পুঁজিবাদের একটা অপরিহার্য প্রবণতা। পুঁজিবাদের অপরিহার্য প্রবণতা দুটো, একটা হচ্ছে সেটা ক্রমান্বয়ে আন্তর্জাতিকীকরণ হতে থাকে, আর একটা হচ্ছে কেন্দ্রীভবন হতে থাকে। কেন্দ্রীভবন এবং আন্তর্জাতিকীকরণ এই দুটো হচ্ছে পুঁজিবাদের অন্তর্নিহিত প্রবণতা। এর উপরেই কিন্তু সাম্রাজ্যবাদের উদ্ভব, এবং সেটা নিয়ে পরে হিলফার্ডিং বলেন কিংবা রোজা লুক্সেমবুর্গ যে বইটা লিখেছে এটা 1913 সালে, মানে লেনিনের আগে, সেখানে ওই বিষয়টা আলোচনা করেছেন তিনি, এবং সেখানে যুদ্ধ ধ্বংস কিভাবে পুঁজিবাদের জন্য অপরিহার্য, পুঁজিবাদ কিভাবে যুদ্ধ ধ্বংস ছাড়া থাকতে পারে না, পুঁজিবাদের অস্তিত্বই হচ্ছে, তার অস্তিত্বের সাথে যুদ্ধ এবং ধ্বংসটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, অবিচ্ছেদ্য। যেটা আমরা এখন পর্যন্ত দেখি যে পুঁজিবাদ বিকশিত হচ্ছে। সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয় তখন অনেকের ধারণা ছিল, অনেক বামপন্থীও বলেছিলেন যে এখন সোভিয়েত ইউনিয়ন নাই, সুতরাং যুদ্ধ থাকবে না। মানে তাদের ধারণা ছিল যে সোভিয়েত ইউনিয়নের সাথে ঠান্ডা যুদ্ধ যেটাকে বলা হতো, সেইটার কারণে হয়তো এই যুদ্ধটা হচ্ছে সারা পৃথিবীতে। আসলে এটা মোটেই ঠিক না। এটা পুঁজিবাদের ইনহারেন্ট তার নিজস্ব অন্তর্নিহিত একটা তার তাগিদ, তাকে যুদ্ধর মধ্যে যাইতেই হবে বিভিন্ন কারণে, এবং সেটাই আমরা দেখি যে এখন বর্তমান বিশ্বে সবচাইতে বেশি সম্পদ ব্যবহৃত হয়, সবচাইতে সম্পদ বিনিয়োজিত হয়। আপনার অনাহারী মানুষ আছে, পরিবেশ দূষণ এবং ভয়ঙ্কর রকম বৈষম্য, কয়েকশো কোটি মানুষ নানা রকম বঞ্চনার মধ্যে আছে, কিন্তু সবচাইতে বেশি সম্পদ ব্যয় হয় এখনও মানুষ ধ্বংস করার কাজে, মানুষ হত্যার কাজে, এবং সেটা সমরাষ্ট্র খাত। তো লেনিন এই রোজা লুক্সেমবুর্গ, হিলফার্ডিং এদের যে কাজ, বুখারিন লিখেছিলেন এটা নিয়ে, সেগুলি কাজ, এগুলিকেই সমন্বয় করে তিনি যে ইম্পিরিয়ালিজম বইটা লেখেন, সেইখানে তিনি সেই সময়কার বিশ্ব ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা, সেটার একটা পর্যালোচনা করেন, বিশ্লেষণ করেন, এবং সেইখানে তিনি যেগুলো দেখেন বৈশিষ্ট্যগুলো, যেমন তিনি 3 ধরনের সাম্রাজ্যবাদী দেশের কথা বলেছেন। এক ধরনের দেশ হচ্ছে ব্রিটেন, ফ্রান্স। তিনি বলছেন যে এই দেশগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে এরাই এখন নেতৃত্ব দিচ্ছে, কিন্তু এরা হচ্ছে অবক্ষয়ী, এরা নেমে যাচ্ছে। আরেক ধরনের দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি যুক্তরাষ্ট্র সম্পর্কে তিনি বলেছিলেন সেই সময় 1916 সালের লেখায়, এই যে যুক্তরাষ্ট্রই হচ্ছে উঠছে এবং যুক্তরাষ্ট্রই বিকাশমান এবং যুক্তরাষ্ট্রই সাম্রাজ্যবাদী দেশগুলোর কর্তৃত্বে দিকে যাচ্ছে, এবং সেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে সেটার পরিষ্কার অবস্থান দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই পুরো বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থাটা দাঁড়ালো। তো এই ধারাবাহিকতা আমি এই সাম্রাজ্যবাদের বইটার যে মধ্যে তিনি সেই সময়কার সাম্রাজ্যবাদী ব্যবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে পুঁজির কেন্দ্রীভবন, তারপরে একচেটিয়া তন্ত্রের বিকাশ, এগুলো যেভাবে ব্যাখ্যা করেছেন, আমরা যদি এখনকার সময়ে
সারা বিশ্বে পুঁজিবাদের যে আমরা যে পুঁজিবাদ দেখি, মুক্তবাজার অর্থনীতি বলে একটা কথা আছে, কিন্তু আসলে বাজার অর্থনীতি মোটেই মুক্ত না। বাজার অর্থনীতি আসলে যদি ঠিক শব্দ ব্যবহার করতে হয় তাহলে এটা হচ্ছে একচেটিয়া পুঁজিবাদের জায়গা। মানে আপনি ধরেন মাল্টিন্যাশনাল কর্পোরেশন, বহুজাতিক কোম্পানি, এখনকার পুঁজিবাদের যে প্রাতিষ্ঠানিক কাঠামো, সেই বহুজাতিক কোম্পানির প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা বহুজাতিক কোম্পানি, ধরেন 8-10টা বহুজাতিক কোম্পানির হাতে আপনি ধরেন গাড়ি ধরেন, সব কোমল পানীয় ধরেন, অস্ত্র ধরেন, কম্পিউটার ধরেন, খাদ্য ধরেন, কৃষি বীজ ধরেন, সব কিছুই 8-10টা কোম্পানি দেখা যাবে যে 70-80-90% তাদের দখলে। তার মানে এটা আপনি 1916 সালে লেনিন যেটা দেখছেন, সম্পদের কেন্দ্রীভবন, পুঁজির কেন্দ্রীভবন, সেটার একটা ধারাবাহিকতা আমরা এখন পর্যন্ত পাচ্ছি। কিন্তু তারপরে যে নতুন উপাদান যুক্ত হয়েছে, সেটা আমার মনে হয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ বোঝা, যে নতুন কী কী উপাদান যোগ হয়েছে পরে লেনিনের 1916 পরে। রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের গঠন হলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থায় আমরা দেখলাম বেশ কিছু প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলো, যেমন বিশ্ব ব্যাংক, IMF, WTO, এই যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো, জাতিসংঘের বহু ধরনের প্রতিষ্ঠান তৈরি হলো জাতিসংঘের, এবং এইরকম সবগুলোই কিন্তু বৈশ্বিক পুঁজিবাদের এক একটা প্রাতিষ্ঠানিক কাঠামো। এই যে অবয়বটা, এই যেভাবে তারা এই অবয়বটা দাঁড় করালো, সাম্রাজ্যবাদী অবয়ব, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সংযোজন, যেটা বিশ্ব পুঁজিবাদকে পরিচালনা করার জন্য বৈশ্বিক কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো এর আগে ছিল না।